আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে আমরা দ্বিপদী উপপাদ্য অধ্যায়টা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের বইয়ের 3 নাম্বার অধ্যায়। তো দ্বিপদী জিনিসটা কি এটা যদি আমরা দেখি, দেখো দ্বিপদ, দ্বি মানে কত? দ্বি মানে হচ্ছে 2, আর পদী মানে হচ্ছে পদ। তাহলে যে জিনিসটার 2টা পদ থাকবে সেটাকে আমরা বলবো দ্বিপদী। কেমন পদ থাকতে পারে? দেখো a প্লাস এক্স, এখানে কয়টা পদ আছে? 2টা পদ আছে না? a একটা পদ, x একটা পদ। তো এইটাকে আমরা বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি দ্বিপদী। দ্বিপদী। আর এই দ্বিপদ নিয়ে, 2টি পদ নিয়ে যে অধ্যায়ে যে আলোচনাগুলো আমরা করব, যে ম্যাথগুলো করব, সেটাই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। এখন আসো আমরা এই দ্বিপদীর মাধ্যমে কি কি পাবো, মানে কি কি করতে পারবো, এখান থেকে আমাদের কাজ কি? দেখো আমাদের যে সূত্রগুলো আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা তো এমনি এমনি আসে না, এটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে নির্দিষ্ট একটা মানের মাধ্যমে কিন্তু আসছে। এরপরে আমরা যদি দেখি a প্লাস বি হোল কিউব, তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু এমনি এমনি আসে না, এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট নিয়মের মাধ্যমেই আসছে। তো এই যে নিয়ম, এটা কোন নিয়মের মাধ্যমে আসলো, এটাই মূলত এই দ্বিপদী উপপাদ্য অধ্যায়ের আলোচনা। তো আমরা প্রথমে দেখলাম দ্বিপদ কি, এবং এটার মাধ্যমে আমরা বীজগণিতিক সূত্রগুলো কিভাবে আনতে পারি সেটা আমরা এই অধ্যায়ে দেখব। এখন এরপরে আসি আমরা, এখানে আমরা কি দেখব? দেখো একটা দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি এই যে এটা a প্লাস এক্স টু দি পাওয়ার n, এখানে a একটা মান, x একটা মান, এবং তার পাওয়ার আছে আমাদের n। তাহলে এটাকে আমরা বলতেছি দ্বিপদী বিস্তৃতি। কি বলতেছি? দ্বিপদী বিস্তৃতি। এখন দ্বিপদী বিস্তৃতি বলতেছি এই পদটাকে। দেখো এই পদের মধ্যে পদ সংখ্যা কত? এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, এখানে ছিল কয়টা? 2টা পদ, কিন্তু পাওয়ার ছিল কত? 2। পাওয়ার যখন 2টা, তখন এদের পদ সংখ্যা হয়ে গেছে 3টা। আবার এখানে যখন a প্লাস বি হোল কিউব, সেক্ষেত্রে এদের পদের সংখ্যা হয়ে গেছে 1 2 3 4, 4টা। তার মানে এখানে কি বুঝতে পারলা বলো? এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের থেকে পদ সংখ্যা একটা বেশি হবে। তাহলে এই বিস্তৃতিতে আমরা কি কি বলতে পারি বলো? 1 নম্বরেই বলতে পারি পদ সংখ্যা যদি হয় বের করতে বলে, তাহলে আমরা বের করবো কত? n+1। অর্থাৎ পাওয়ার যেটা থাকবে পদ সংখ্যা অবশ্যই তার থেকে 1 বেশি হবে। আচ্ছা, এরপরে আছে আমাদের প্রথম পদ a টু দি পাওয়ার n, এবং শেষ পদ হবে x টু দি পাওয়ার n। এখান থেকে আমরা বুঝতে পারতেছি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে প্রথম পদ, এখানে লিখে দিই আমি, প্রথম পদ হবে a টু দি পাওয়ার n, এবং শেষ পদ হবে x টু দি পাওয়ার n। a গুণটা প্রথমটা, দেখো এখানে a প্রথমটা না, এবং প্রথমে এখানে যে nটা ছিল সেটা কিন্তু এখানে এর উপরে চলে গেছে, এবং এটা লাস্ট পদ কত? বি স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ারের উপরে কত ছিল? 2 ছিল, বি এর উপরে কিন্তু 2 চলে গেছে, অর্থাৎ x, এখানে যেটা x এখানে সেটা বির উপরে কিন্তু স্কোয়ার হয়ে গেছে। এরপরে যদি আমরা আসি a প্লাস বি হোল কিউব। আচ্ছা, a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে দেখো প্রথম পদ আমরা কি জানি? a টু দি পাওয়ার n হবে। তাহলে এটা যদি হয়, এটা a, তাহলে a এখানে আসছে এবং উপরে কিউব চলে আসছে। এবং একইভাবে শেষ পদ কোনটা? এই যে x এর জায়গায় এখানে b আছে, এবং দেখো b এর উপরেও b টু দি পাওয়ার 3 আসছে। তাহলে এই 3টা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে পদ সংখ্যা ইজ ইকুয়াল টু n+1, প্রথম পদ ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, শেষ পদ ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা দেখলাম বেসিক কিছু জিনিস। আরও এই অধ্যায়ে অনেকগুলো আমাদের নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের জানা দরকার। যেমন সাধারণ পদ। সাধারণ পদ কি সেটা আগে বলি তোমাদের। দেখো সাধারণ পদ হলো, ধরো একটা বিস্তৃতি দেওয়া আছে a প্লাস এক্স
টু দি পাওয়ার এন। এখন সাধারণ পদ বলতে বোঝাচ্ছে যে সাধারণ পদকে মূলত আমরা আর দ্বারা প্রকাশ করি, সেটা লিখে আগে, সাধারণ পদ বা আরতম পদ। এখানে আমরা যেটা করব সেটা হলো সাধারণ পদ a প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতে আর প্লাস ওয়ানতম পদকে সাধারণ পদ বলা হয়। তাহলে সাধারণ পদ সমান হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। ভুল হলো আমাদের, সাধারণ পদ কে আমরা বলতে পারি আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ। আচ্ছা, এখন তোমার সূত্রটা শুধু মনে রাখো, সাধারণ পদ বা এটাকে বলতে পারি আর প্লাস ওয়ানতম পদ, এটার একটা সূত্র আছে। কি সূত্র? সাধারণ পদ ইজ ইকুয়াল টু আর এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। সাধারণ পদ মানে কি? একটা ধারার ধরো যে কোনো একটা পদ, যেমন এই যে এটা কত 2 নম্বর পদ না? তো এই 2 নম্বর পদ যদি তুমি ডিরেক্ট এই সূত্র ফলায় এক এক করে না বের করে একবারেই বের করতে চাও, যেমন ধরো এখানে একটা পদ দিলাম a প্লাস বি টু দি পাওয়ার 10। এখন তুমি যদি এইভাবে ভাঙাতে চাও ওই জিনিসটাকে, তাহলে কত দূর যাওয়া লাগবে জানো? 11টা পদ তোমাকে লিখতে হবে। তার মানে একের পর এক লিখতেই হবে। তো আমরা সেইটা না করে কি করব, আমরা যে কোনো যদি ধরো 7 নম্বর পদ আমাদের প্রয়োজন হয়, এখানে 10 আছে, আমাদের যদি 7 নম্বর পদ প্রয়োজন হয়, তখন আমরা কি করব, 7তম পদ ইজ ইকুয়াল টু আমরা লিখব 6 প্লাস 1। এখন বলবা 6 প্লাস 1 কেন? আমরা দেখো এখানে কি দেখছিলাম, যখন a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে তখন পদ সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা? 3টা। তার মানে এখানে যে 10 আছে, এই 10-এর জায়গায় আমাদের পদ সংখ্যা মোট কত আছে? এখানে 11টি আছে। পদ সংখ্যা আছে কয়টি? 11টি। এখন তোমাকে বলছে 7তম পদটা তুমি বের করো। এখন 7তম পদ যখন বের করতে যাচ্ছ, তখন আর এর মান হবে তোমার 6। এই যে আর প্লাস 1, এখানে আর এর মানটা হবে 6, এবং সূত্রে যে প্লাস 1টা আছে সেই প্লাস 1টা তোমাকে দিতে হবে। তাহলে তোমার এটা মনে রাখো তুমি, যে তোমাকে যেই পদটাই বের করতে বলুক না কেন, যেমন 10তম পদ, এটা যদি বলে 10তম পদ বের করো, তখন তোমাকে করতে হবে 9 প্লাস 1তম পদ। তাহলে যে পদটা বের করতে বলতেছে তার থেকে 1 কমায় নিয়ে প্লাস 1 করে দেওয়া লাগবে। তাহলে আমরা কি পাবো? এখানে আর প্লাস 1 পাবো। এখন এই আর এর দরকার কি? যখন তুমি সূত্র ফেলাবা তখন দেখতেছো এখানে একটা এন দরকার, একটা আর দরকার। তো এই যে এটার যে পাওয়ারটা আছে এটা হচ্ছে এন, এবং আর এর মানটা তোমাকে এইভাবে বের করে নিতে হবে। ধরো 10তম পদ বের বলছে, তাহলে আর হবে 9। 7তম পদ বলছে, তাহলে আর হবে 6। অর্থাৎ যে পদটা বের করতে বলবে তার সাথে 1 মাইনাস করলে যে মানটা হয় সেটাই হবে আমাদের আর। তাহলে সাধারণ পদের ক্ষেত্রে আমরা কি কি দেখতেছি? একটা লাগতেছে এন এর মান, তাহলে এন এর মান প্রশ্নে দেওয়া থাকবে, সি আর এর মান যেটা বের করতে বলবে তার থেকে 1 আমাদের কম নিতে হবে। তাহলে 10 বের করতে বলে 10 - 1 = 9, আমাদের আর এর মানটা হবে তখন 9। এরপরে a টু দি পাওয়ার n - r, এ কোনটা? এই যে এর, তারপরে n - r x। এই যে এখানে যদি আমরা b এর জায়গায় x নেই, বা ওখানে যেটাই থাক সেটাকে আমরা x ধরবো, তাহলে x টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের সাধারণ পদের সূত্র। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। তাহলে কি দেখলাম? পদ সংখ্যা একটা বেশি হবে, প্রথম পদ a টু দি পাওয়ার n, শেষ পদ x টু দি পাওয়ার n। এরপরে দেখো সাধারণ পদ যেটা, সেটা হচ্ছে আর প্লাস 1তম পদ। সাধারণ পদ যদি প্রশ্নে বলা থাকে বের করো, তখন তোমরা বের করবা কি? আর প্লাস 1তম পদটা বের করবা। এরপরে দেখো সাধারণ পদের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হলো NCR a টু দি পাওয়ার n - r ইন্টু x টু দি পাওয়ার r। এখন শুধু তোমরা একটু হালকাভাবে বোঝো এবং সূত্রগুলো উঠাই রাখো। আমরা যখন ম্যাথ করব তখন এই বিষয়গুলো তোমাদের কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো প্রতিটা জিনিসেরই মধ্যপদ আছে না? যেমন এটা একটু মিশিয়ে দিই, তোমরা উঠাই নিও, আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, সাধারণ পদ সব কিছু এখন দেখতেছি পরে এগুলা। তো আমরা এখন যেটা দেখব সেটা হলো ধরো মধ্যপদ। কি পদ? মধ্যপদ। এখন যেটা দেখব সেটা হলো মধ্যপদ। এখন বলবা মধ্যপদ জিনিসটা কি?
দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের উপরে মাঝখানে যে পদটা আছে সেটাকে আমরা বলতেছি হলো মধ্যপদ। মাঝখানে যে পদটা আছে সেটাকে বলতেছি মধ্যপদ। মধ্যপদের ক্ষেত্রে দুইটা রুলস, একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যা, এই জোড় সংখ্যাটা কি হবে, জোড় সংখ্যা পাওয়ার হলে এটার সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1। কেন প্লাস 1? কারণ আমরা জানি যে যদি পাওয়ার যেটা থাকে তার থেকে একটা পদ বেশি হয়। যেমন এটা একটু বেশি খিচিমিচি হয়ে গেছে, আমি আবার একটু লিখি এটা, দেখো যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে ছিল 2, পদ সংখ্যা হয়ে গেছে কয়টা, 3টা হয়ে গেছে। এখন এটার মধ্যপদ যদি তোমাকে বের করতে বলে তাহলে দেখো আমি যদি 2 ভাগ 2 করি তাহলে হচ্ছে কত, 1 কিন্তু হচ্ছে। কিন্তু এটা কি মধ্যপদ 1 নাম্বার পদ নাকি 2 নাম্বার পদ? অবশ্যই 2 নাম্বার পদ, এই জন্য আমাদের সূত্রে কিন্তু একটা 1 যোগ করা আছে। তাহলে তুমি যখন 2 ভাগ 2 প্লাস 1 করবা তখন 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রটাও তোমাদের মনে রাখতে হবে যে জোড় সংখ্যা পাওয়ার হলে, জোড় সংখ্যা যদি পাওয়ার হয় সেক্ষেত্রে মধ্যপদের সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1, n ডিভাইডেড বাই 2 প্লাস 1। আচ্ছা, এখন দেখো যদি বিজোড় হয় সেক্ষেত্রে কি, 2 নাম্বার, বিজোড় হলে, বিজোড় সংখ্যা পাওয়ার হলে, তাহলে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এবং দুইটা দেখো যখন বিজোড় সংখ্যা পাওয়ার হবে সেক্ষেত্রে মধ্যপদ হবে 2টা, বিজোড় সংখ্যা পাওয়ার হলে মধ্যপদ হবে 2টা, এটা হলো একটা, এবং আরেকটা হবে n প্লাস 3 ডিভাইডেড বাই 2, n প্লাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের মধ্যপদ হবে 2টা। এখন দেখো মধ্যপদ 2টা হলো সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে। দেখো আমরা জানি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন মধ্যপদ এখানে আছে কত, 3 না? আমি যদি এখন 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে কত হবে বলো, 4/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2 হচ্ছে না? 2 হচ্ছে কিন্তু, তার মানে এই যে 2 নাম্বার পদটা আমার একটা মধ্যপদ। তাহলে 2 নাম্বার পদও যেইখানে আছে বাম দিক থেকে, 3 নাম্বার পদও কিন্তু শেষের দিক থেকে সেম জায়গায় আছে। তাহলে 3 নাম্বার পদটা কেন আমাদের মধ্যপদ হবে না? অবশ্যই 3 নাম্বার পদটাকে মধ্যপদ হতে হবে। এই জন্যই কিন্তু 2টা নিয়ম। দেখো এই নিয়মে যদি আমরা বসাই n প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে n এর মান এখানে কত, 3, তাহলে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে যদি বিজোড় সংখ্যা থাকে, যদি বিজোড় সংখ্যা পাওয়ার হয় তাহলে মধ্যপদ হবে কয়টা, 2টা। যেমন এটার ক্ষেত্রে দেখো বিজোড় সংখ্যা যখন হবে তখন পদ সংখ্যা একটা বেশি হয়ে আমাদের পদ সংখ্যা হয়ে যাবে 4টা। আর 4টার ক্ষেত্রে তো আমরা মধ্যপদ ডিফাইন করা আমাদের জন্য সম্ভব না। যেমন এখানে জোড় ছিল 2, এখন এটার মধ্যপদ হচ্ছে 1টা, কারণ 2টা জোড়ের ক্ষেত্রে আমাদের তার সাথে 1 যোগ করলে বিজোড় মান আসে, আর বিজোড়ের ক্ষেত্রে আমরা মধ্যপদ একটা পাই। কিন্তু এখানে দেখতেছি আমাদের পাওয়ার বিজোড় হলেও পদ সংখ্যা জোড়, সেই ক্ষেত্রে আমাদের মধ্যপদ হচ্ছে 2টা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা এই 2টা সূত্র মুখস্থ রাখবা এবং জোড় সংখ্যার সূত্রটাও তোমরা মুখস্থ রাখবা। আমি তোমাদের দেখাই দিলাম কিভাবে এই জিনিসটা হয়। এখন তোমাদের কাজ হলো মনে রেখে ম্যাথ করা। আচ্ছা, এরপরে আমরা এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না এই অধ্যায়ে। এই অধ্যায়ের বেসিক যে আলোচনা ছিল সেগুলো তোমাদের সাথে আজকে করলাম। তোমরা কি দেখলাম দ্বিপদী কী এবং দ্বিপদীর যে বেসিকগুলো, প্রথম পদ কী হবে এবং কোন জিনিসগুলো কী হবে সেটা আজকের ভিডিওতে দেখালাম। এখন আমরা ম্যাথ শুরু করব। দেখো আচ্ছা, এই অধ্যায়ের তোমরা যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে উদাহরণের থেকে
হক পাবলিকেশনসের বইয়ের উদাহরণের থেকে দেখবা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো সালে বেশি আসছে, আর সালে যেগুলো বেশি আসবে মূলত সেইগুলোই আমরা বেশি বেশি করব। আচ্ছা, এখন আমরা যদি যাই বইয়ের আচ্ছা, আমরা একটু তোমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা তেমন ইম্পর্টেন্ট দেখতেইছি না। এখানে ইম্পর্টেন্ট বলতে আমরা কোনগুলো ইম্পর্টেন্ট করি, যেগুলো সালে বেশি আসবে এবং রিসেন্টলি সালে আসবে সেগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটা করি, দেখো আমরা উদাহরণ না করে সরাসরি অতি সংক্ষিপ্ততে যাই। দেখো অতি সংক্ষিপ্ততে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো প্রশ্ন একটা আছে 5 নাম্বার যে প্রশ্ন, সেখানে বলছে যে অতি সংক্ষিপ্ত 5 নাম্বারটা দেখো, অতি সংক্ষিপ্ত সলভ করতেছি আমি। অতি সংক্ষিপ্ত তাহলে অতি সংক্ষিপ্ত 5 নাম্বার প্রশ্নে বলছে 1 + x টু দি পাওয়ার 100, 1 + x টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ হবে? এর বিস্তৃতিতে কততম পদ মধ্যপদ হবে? তাহলে এটা তোমাদের প্রশ্ন বইয়ে দেওয়া আছে যে 1 + x টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে কততম পদ মধ্যপদ হবে। তাহলে মধ্যপদের সূত্র আমরা একটু আগে কি দেখলাম, জোড়ের ক্ষেত্রে একটা, বিজোড়ের ক্ষেত্রে একটা। তাহলে আমরা এখানে কিন্তু পাওয়ার আছে জোর, মধ্যপদের ক্ষেত্রে জোর থাকলে আমরা সূত্র কি দেখলাম যে n/2 + 1। তাহলে n এর মান কত এখানে আছে দেখো, 100/2 + 1। তাহলে 100কে 2 দ্বারা ভাগ করলে 50 + 1 = 51। তাহলে এই বিস্তৃতির মধ্যতম পদ যেটা সেটা হচ্ছে 51তম পদ। এটা কিন্তু তোমরা এমনিতেও স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে 100কে 2 ভাগ করলে হবে 50, একটা পদ যেহেতু বেশি আসছে তার সাথে 1 যোগ করে দিলে হয়ে গেল 51। আচ্ছা, অতি সংক্ষিপ্ত গেল। এখন আর 3 নাম্বারটা দেখি এখন আমরা। দেখো অতি সংক্ষিপ্ত 3 নাম্বার কি বলছে? অতি সংক্ষিপ্ত 3 নাম্বারে আমাদের বলা আছে a + x টু দি পাওয়ার 21 এর বিস্তৃতিতে সাধারণ পদটি লেখো। এর বিস্তৃতিতে সাধারণ পদটি লেখো। আচ্ছা, তাহলে এটা একটা বিস্তৃতি যার সাধারণ পদ আমাকে বের করতে বলছে। তো আমরা সাধারণ পদে যে সূত্র সেটা কিছুক্ষণ আগে কি দেখলাম, দেখো সাধারণ পদ = NCR a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার n। তাহলে এখানে যে মানগুলো আছে সেগুলো এখানে শুধু আমরা বসাই দিব। দেখো আর এর মান কিন্তু আমরা এখানে নাই, আর এর মান কি এখানে আছে? আর এর মান কিন্তু এখানে নাই, শুধু একটা মানই আছে n এর মান। তার মানে n এর মানটা বসাই দিলেই হবে, সরি x টু দি পাওয়ার r হবে। তাহলে 21CR a টু দি পাওয়ার 21 - r x টু দি পাওয়ার r, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এই প্রশ্নের। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 3 গেল, অতি সংক্ষিপ্ত 5 গেল। এবারে এই 3 নাম্বার প্রশ্ন এবং 6 নাম্বার প্রশ্নটা সেম। এরপরে আছে হচ্ছে 9 নাম্বারে। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নটাই আমরা দেখি এখন। দেখো আমি আবারও বলতেছি, বইটা হচ্ছে হক পাবলিকেশনসের বই। x + 1/x টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদ কয়টি এবং কততম? অর্থাৎ এর মধ্যপদ কতটি এবং কি কি?
দেখো তাহলে মধ্যপদের ক্ষেত্রে আমরা একটা কিন্তু করলাম জোরেরটা, এবার কি আসছে বিজোড় আসছে, তাহলে মধ্যপদ হবে কয়টি? যেহেতু আমরা লিখব এইভাবে, যেহেতু পাওয়ার বিজোড় সংখ্যা অতএব মধ্যপদ দুইটি, ডাইরেক্ট লিখবা মধ্যপদ দুইটি। তাহলে প্রথমটি কি হবে? প্রথমটি আমরা কিন্তু একটু আগেই সূত্র দেখছি, প্রথমটি হবে হচ্ছে n+1/2, n+1/2। তাহলে এখানে n এর মান কত দেখো, n এর মান দেওয়া আছে 7 + 1/2, তাহলে 8/2 করলে আমাদের এখানে হবে 4। এবং যদি দ্বিতীয়টি বের করতে চাই তাহলে দ্বিতীয়টি হবে হচ্ছে n+3/2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, n এর মান হচ্ছে 7, তাহলে 7 + 3/2, তাহলে 7 আর 3 কত হবে 10, 10কে 2তে ভাগ করলে কত হবে 5। তাহলে x+1/x⁴ এর মধ্যপদ কয়টি? দুইটি। আচ্ছা, প্রথমটি হচ্ছে 4 এবং দ্বিতীয়টি হচ্ছে 5। এখন আসি আমরা, এরপরে আমাদের উদাহরণ ইম্পর্টেন্ট আছে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই সেম প্রশ্ন তোমাদের বইয়ে 10 নাম্বার 10-এর ক এগুলো কিন্তু আছে। আচ্ছা, মধ্যপদ দিয়ে তোমাদের মনে করো একটা প্রশ্ন থাকবে, এই যে মধ্যপদে দুইটা ম্যাথ করালাম না, একটা হচ্ছে জোরের আর একটা বিজোরের, তো মধ্যপদ দিয়ে তোমাদের মিড টার্মে এবং সমাপনী পরীক্ষাতে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই, তো এই জন্য এটা তোমাদের একটু ভালোভাবেই করতে হবে। আচ্ছা, অতি সংক্ষিপ্তের মধ্যে আমরা আর তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, এই দুইটা নিয়ম বা 2-3টা নিয়ম আছে এখানে, সেগুলো করলে মোটামুটি হয়ে যাবে। এরপরে আমরা সংক্ষিপ্তর দিকে যাব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের সবথেকে বেশি বলে নিরপেক্ষ পদ বা এক্স বর্জিত পদ বের করো, নিরপেক্ষ পদ বা এক্স বর্জিত পদ বের করো। তোমরা যদি বই বের করে দেখো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবা তোমরা। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যদিও ইম্পর্টেন্ট অঙ্ক কম, তারপরে আমরা 5 নাম্বারটা করব, উদাহরণ 5 নাম্বার। এই একটা যদি করো তাহলে মোটামুটি বাকিগুলো তোমাদের অটোমেটিক হয়ে যাবে। তাহলে অতি সংক্ষিপ্ত আমরা দেখলাম 3-4টা, এবার দেখব সংক্ষিপ্ত। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আমাদের আছে 5 নাম্বার উদাহরণে, আমি লিখে দিই প্রশ্নটা, উদাহরণ 5, হকের বইয়ের উদাহরণ 5। এখানে আমরা যদি লিখি 2x² - 1/2 x⁴ এর বিস্তৃতিতে x বর্জিত পদটি বের করো এবং মান নির্ণয় করো। লেখা আছে এর বিস্তৃতিতে x বর্জিত পদ বের করো এবং মান নির্ণয় করো। এখন দেখো, এইটা একটা বিস্তৃতি যার আমাদের কি বলতে বলছে x বর্জিত পদ। এখন x বর্জিত বলতে কি বোঝায় দেখো, x এর উপরে যদি আমরা 1 দেই সমান সমান কি লিখতে পারি, x লিখতে পারি, কিন্তু x এর উপরে যদি আমরা 0 দেই তাহলে সমান সমান কি লিখতে পারি, 1। তার মানে যেই পদটাতে গিয়ে আমাদের x এর পাওয়ার 0 হয়ে যাবে সেটাই হবে x বর্জিত পদ। দেখো, x এর পাওয়ার 0 হওয়ার কারণে কিন্তু এক্সটা আর থাকলো না, এটা হয়ে গেল 1। এখন তুমি 1 এর সাথে যেটাই গুণ করো না কেন, ধরো আমি এখানে 100 গুণ করলাম, তাহলে কত থাকবে, 100ই থাকবে। তো এই 100-র মধ্যে কি আমাদের x আছে, নাই, x বর্জিত পদ এই 100। এখন এটাই সেই প্রশ্ন যেখানে আমাদের x⁴ এর পদটা বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের সলভ করতে হলে ধরে নিতে হবে। দেখো, ধরি 2x² - 1/2 x⁴
টু দি পাওয়ার 12 এর r+1 তম পদ x বর্জিত। তাহলে আমরা ধরে নিলাম কি r+1, বা এটাকে আমরা দেখছিলাম সাধারণ পদ, মানে এই ধারার মধ্যে যে কোনো একটা পদ x বর্জিত হতে পারে, সেটাই আমরা ধরে নিছি r+1 তম পদ। আচ্ছা, এখন এই বিস্তৃতিতে r+1 তম পদ, r+1 তম পদ হচ্ছে আমাদের, আমরা সূত্র কি জানি বলো তো? r+1 তম পদের ক্ষেত্রে সূত্র হচ্ছে NCR, এরপরে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে n এর মান কত বলো? এখানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 12। c r এর মান তো আমরা জানি না, r এ লিখে দিলাম কারণ এখানে r আছে। এরপরে a টু দি পাওয়ার n মাইনাস r, a কোনটা দেখছো এখানে? এই যে এটা কিন্তু a, যেটা আমাদের প্রথমে থাকবে সেটাকে আমরা a ধরবো এবং সেটা পরে থাকবে সেটাকে ধরবো আমরা x। তাহলে a হচ্ছে 2x² টু দি পাওয়ার, n এর মান কত এখানে? 12 মাইনাস r, এবং x কোনটা হবে বলো তো? x হবে এই যে এইটা 1/2 x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখলাম, কিন্তু এর আগে একটা মাইনাস চিহ্ন আছে না, এই মাইনাসটা কিন্তু আমাদের নিতেই হবে অবশ্যই, -1/2 x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার r। আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন দেখো এটাকে আর ভাঙানো যাবে কিভাবে? ভাঙানো যায় দেখো, আমরা 12CR ইন্টু, দেখো এই 12 মাইনাস আর যেই পাওয়ারটা আমরা এখানে লিখলাম সেটা কিন্তু 2 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু এখানে x। তাহলে দেখো এই x এর উপরে একটা স্কোয়ার আছে না, এই স্কোয়ারের সাথে একবার 12 গুণ হবে, একবার আর গুণ হবে। তাহলে আমরা কত জানি? 12 দুগুণ 24 মাইনাস 2r। আচ্ছা, এখানে কিন্তু একটা মাইনাস আছে, তো আমরা যদি দেখো এরকম করে নিই, -1 টু দি পাওয়ার r লেখা যায় না? আমরা আলাদা করে নিলাম, একটা 1কে আমরা এই ধরো এই উপরের 1টাকে বের করে নিছি। তারপরে ভিতরে কি থাকবে আমাদের? দেখো 1/2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 4r। এই যে এই rটা একবার 2 এর উপরে গেল, একবার x টু দি পাওয়ার 4 এর উপরে গেল। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 12CR ইন্টু, দেখো এখানে আছে কত? 2, এখানেও আছে 2। দুটা জিনিস কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। আমরা কি জানি দেখো, যদি ধরো x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 9 থাকে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 মাইনাস 9। অর্থাৎ যদি ভাগ থাকে, দুইটা জিনিস যদি ভাগ থাকে তাহলে পাওয়ার হয়ে যায় বিয়োগ, আবার যদি গুণ থাকে x টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার 3, সেক্ষেত্রে পাওয়ার হবে যোগ 2 প্লাস 3। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 3। ঠিক একইভাবে দেখো এখানে 2 আছে এবং নিচে আছে 2, ভাগ আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো? 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর, ভাগ থাকার কারণে একটা মাইনাস এবং এটার পাওয়ার আছে আর, সেটা লিখলাম। এরপরে দেখো এক্সও কিন্তু কি অবস্থায় আছে? এখানে একটা এক্স, এখানে একটা এক্স, দুইটা এক্স ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা একটা এক্স নিলাম, দুইটার জায়গায় একটা এক্স নিলাম, এবং এটার পাওয়ার যা ছিল তা লিখি 24 মাইনাস 2r। এখন এই যে এই পাওয়ার x টু দি পাওয়ার 4r, সেটা এখন কি করে দেবো? শুধু মাইনাস, কেন? ভাগ আছে, ভাগ থাকার কারণে মাইনাস 4r। এখন এখানে -1r ছিল, এখানে এটা থাক। তাহলে এখন কি লেখা যাচ্ছে? 12CR ইন্টু, দেখো মাইনাস আর, তাহলে কি হবে? 12 মাইনাস 2r ইন্টু, এখানে কি হবে দেখো, x টু দি পাওয়ার 24 মাইনাস, দুইটা মাইনাস, তার মানে দুইটাই যোগ হবে, তাহলে 4r 2 এ 6r, এবং এই পাশে -1 টু দি পাওয়ার 8 থাকলোই। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? x বর্জিত পদ, যেহেতু x বর্জিত পদ আমাকে বের করতে বলছে, যেটার মধ্যে x থাকবে না,
তাহলে এটা কি থাকবে আমাদের? থাকবে না কিন্তু। আর যেহেতু থাকবে না সেজন্য আমরা এই পাশ থেকে এই পাশে আসবো। আমরা দেখি এখানে কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। তাহলে নিচেই করি আমরা। দেখো আমাদের বলছে এখানে যেহেতু r+1তম পদ x বর্জিত, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম না এখানে r+1তম পদ x বর্জিত, এই জন্য বলতে যেহেতু r+1তম পদ x বর্জিত অতএব যেহেতু x বর্জিত তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে x এর যে পাওয়ারটা সেই পাওয়ারটা হয়ে যাবে এখন 0। x এর যে পাওয়ার এখানে আছে এই পাওয়ারটা হয়ে যাবে 0। তাহলে আমরা পাওয়ারকে 0 ধরবো। তাহলে 24 - 6r = 0। দেখো এটা হচ্ছে x এবং x এর পাওয়ার হচ্ছে 24 - 6r। তাহলে এখানে আমরা এই 24 - 6r কোন সময় 0 হয়ে যাবে তখন কিন্তু এক্সটা 0 ভ্যানিশ হয়ে যাবে। এজন্য আমরা কি করছি 24 - 6r = 0 ধরছি। তার মানে আমরা যদি যখন এই r এর মানটা যেই সময় যেই r এর যেই ভ্যালুর কারণে এই পদটা 0 হয়ে যাবে সেখানে গিয়েই কিন্তু এক্সটা ভ্যানিশ হয়ে যাবে। এজন্য আমরা এই ক্ষেত্রে যখন বলবে যে x বর্জিত পদের মান বের করো সেক্ষেত্রে তোমরা এই পর্যন্ত করবা, করার পরে x এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা সমান সমান তোমরা 0 ধরবা। আচ্ছা, তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি হচ্ছে 6r = 24। তাহলে এখানে r সমান সমান কত হবে বলো? 24/6। তাহলে 4 6 24। তার মানে r এর মান আসতেছে আমাদের এখানে 4। r এর মানটা আসলো এখানে 4। বুঝতে পারছো? r এর মানটা কিন্তু আমাদের 4 আসলো। এখন এই যে প্রথমে আমরা ধরে নিছিলাম না r+1তম পদটি x বর্জিত, এখন এটা ফালাবো। দেখো তাহলে অতএব r+1 তার মানে কত? 4 + 1। যেহেতু আমরা r এর মানটা বের করলাম 4 + 1তম পদ, 4 + 1তম পদ বা x, যেহেতু আমরা এটাকে ধরছিলাম কি r+1তম x বর্জিত পদ, তাহলে এটা আমরা লিখতে পারি বা x বর্জিত পদ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এই যে এখানে এই পদটাই কিন্তু এই পদটাতে শুধু এক্সটা ভ্যানিশ হয়ে যাবে বা এক্সটা থাকতেছে না, তাহলে বাকি সবগুলোই কিন্তু আমাকে নিতে হবে। তাহলে এখানে কি আছে 12c, আর এর মান তো এখান থেকে পাইলাম 4 ইন্টু 2 টু দি পাওয়ার 12 - 2 × 4 ইন্টু -1 টু দি পাওয়ার 4। দেখো মাইনাসের পাওয়ার যদি জোর থাকে সেক্ষেত্রে এই মাইনাসটা কিন্তু উঠে যায়, প্লাস হয়ে যায়। কিন্তু এই মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকতো সেক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা থেকেই যেত। যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা আসছে এই জন্য মাইনাসটা উঠে যাবে। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এই মানটা যদি ক্যালকুলেশন করো তাহলে 12c4 এবং 2 টু দি পাওয়ার আসবে 4 × 2 = 8, আর 12 থেকে 8 বাদ দিলে কত থাকে? 4 থাকে। 4। তাহলে এটা সমান সমান তোমরা ক্যালকুলেটরে তুলবা 12c4 × 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেটরে যদি এটা তুলতে না পারো তাহলে একটু আমাদের তোমার কি ক্যালকুলেটর তুমি ইউজ করতেছো, আমরা একটাতে দেখে দিলাম সেটা তোমার কাছে নাই। এজন্য তুমি যদি এটা 12c4 ক্যালকুলেটরে উঠাইতে না পারো তাহলে একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিপ্লোমা টিউটর কমিউনিটি একটা গ্রুপ আছে, সার্চ দিবা যে ডিপ্লোমা টিউটর কমিউনিটি। এখানে আমাদের সাপোর্ট টিম আছে। এই সাপোর্ট টিম তোমাদেরকে, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই সাপোর্ট টিম তোমাদেরকে, তোমরা এখানে কি করবা, এই গ্রুপটা সার্চ দিয়ে গ্রুপে জয়েন করবা। এই গ্রুপে জয়েন হওয়ার পরে তোমার যে সমস্যা বা ধরো এটা তুমি ক্যালকুলেটর উঠাতে পারতেছো না, এইটা লিখে তোমার ক্যালকুলেটরের ছবি সহ একটা পোস্ট করবা। এই পোস্টের কমেন্টে অভিজ্ঞ যারা আছে তারা তোমাদেরকে সলিউশন দিয়ে দিবে। তাহলে এটা যদি ক্যালকুলেটরে উঠাও এবং মান বের করো তাহলে যে মানটা আসবে সেটা হবে 7920। এটাই হবে আমাদের অ্যান্সার।
তাহলে একবার আমরা সামারি করি। দেখো কি করলাম। উদাহরণ 5 নম্বরে আমাদের বলছিল একটা বিস্তৃতি দেওয়া আছে, সেই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বের করো এবং মান নির্ণয় করো। তো এক্স বর্জিত পদ বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমেই ধরে নিতে হবে যে আমাদের যে বিস্তৃতিটা দেওয়া আছে সেটার r+1তম পদটা হচ্ছে এক্স বর্জিত, এটা আমরা ধরে নিব। এরপরে r+1তম যে পদ সেটার সূত্র আমরা জানি, NCR a⁻n−r ইন্টু x⁻r। আচ্ছা, এখন দেখো এই যে এইটা 12CR ইন্টু 2x² 12 - r ইন্টু -1/2 x⁴r, এগুলো কই থেকে পাইলাম আমরা? এই তো এখানে আমাদের প্রথমটা a এবং দ্বিতীয়টা হচ্ছে x, এর জায়গায় এর মান বসাই দিছি, x এর জায়গায় x এর মানটা বসাই দিছি। তো এখান থেকে ক্যালকুলেশন তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো আরেকবার ভিডিও ব্যাক করে এই জিনিসটা আরেকবার দেখবা, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে আমরা কি করছি, যেহেতু r+1তম পদটি এক্স বর্জিত, এই জন্য আমরা এটার পাওয়ার সমান 0 ধরে নিয়েছি এবং এখান থেকে r এর মানটা বের করছি। এরপরে r এর মান যখন বের হয়ে গেল তখন এই যে এখানে আমরা r বসাতে পারি। তাহলে 4+1তম পদ বা এক্স বর্জিত পদ, কারণ এটাকে আমরা এক্স বর্জিত পদ ধরছিলাম। এই যে 12C4 ইন্টু 2⁻12 - 2 - x। এখন তুমি যদি এখানে উল্লেখ করছো এক্স বর্জিত পদ, এখন আবার যদি এখানে এই যে এক্সটাও নিয়ে আসো তারপরে কিন্তু ঝামেলা হবে না। কেন হবে না? এই এক্সটা যদি নিয়ে আসো তাহলে 24 - 6 ইন্টু r, তাহলে r এর মান কত? 4। তাহলে 4 6 24, তাহলে 24 কেটে গেলে কিন্তু এক্সটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা যখন জানি এই পদটা এক্স বর্জিত, তাহলে ওটা কেন আমরা আবার এক্সট্রা করে নিয়ে আসবো? এই জন্য কিন্তু আনার দরকার নাই আমাদের। আচ্ছা, আমরা দেখলাম সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের আদলে তোমাদের কি কি প্রশ্ন আছে সেটা বলে দিই। দেখো উদাহরণ 3 আছে, সরি উদাহরণ 3 না, উদাহরণ 8 আছে, উদাহরণ 8 আছে এবং আর কি আছে দেখি, দাঁড়াও। তোমরা যদি অনুশীলনীতে যাও, অনুশীলনীতে দেখো, অনুশীলনীর রচনামূলক প্রশ্নের বিশাল বড় একটা পার্ট আছে, যদি তোমাদের দেখাই আমি। দেখো অনুশীলনীর বিশাল বড় একটা পার্ট আছে এখানে। এই যে 1 নাম্বার 28 নাম্বার যে প্রশ্নগুলো আছে, এই 28 নাম্বার প্রশ্নে তোমাদেরকে এক্স বর্জিত পদ বের করতে বলছে। তাহলে দেখো এখানে কতগুলো ম্যাথ দেখছো, এখানে অনেকগুলো ম্যাথ আছে এবং সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে 28 নাম্বার থেকে তোমরা কয়টা ম্যাথ পড়বা আমি দেখে দিই। এই সেম ম্যাথ কিন্তু সেম অ্যাজ আমি লিখে দিচ্ছি। দেখো একটা ম্যাথ যেটা সেম অ্যাজ রচনা, এটা হচ্ছে অনুশীলনীর রচনা। অনুশীলনীর রচনামূলক তোমরা এটার মাধ্যমে করতে পারবা হচ্ছে 28-এর 5 নাম্বার, মানে ভি নাম্বার, ভিআই নাম্বার এবং ভিআইআই নাম্বার। তাহলে এই 3টা ম্যাথ তোমরা করবা সেম রচনামূলক থেকে, এই 3টা ম্যাথ করবা। 28-এর ভিআই এবং ভিআইআই, এই 3টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই 3টা তোমরা করবা। করার পরে যদি কোনো সমস্যা হয় বা করার পরে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এটা দিও। যারা ক্লাস করবা, ক্লাস করার পরে 3টা হোমওয়ার্ক করে আমাদের হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিবা যে করছো তোমরা। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখি আজকেই। এই ম্যাথটা আমাদের একটু গুরুত্বপূর্ণ বেশি, বুঝছো, যেটা এখন আমরা করব। দেখো তোমাদের রচনামূলক 32 নাম্বার, বইয়ের রচনামূলক 32 নাম্বার। ও আরেকটা জিনিস, সেটা হলো যে বললাম আমি 28-এর 5, 6, 7 এর সাথে তোমরা 29 নাম্বারটাও করবা। হ্যাঁ 29 নাম্বারটাও করবা। এখন দেখো আমরা এখানে কি বললাম, এক্স বর্জিত পদের কথা বলছি, তাই না? এক্স বর্জিত পদ। তো এটা এক্স বর্জিত পদ আমরা না বলে এটাকে বলতে পারি তোমার ধ্রুবপদ। ধ্রুবপদ মানে কি? দেখো
ধ্রুবপদ। ধ্রুবপদ জিনিসটা কি? যেই পদের মধ্যে কোনো চলক থাকবে না সেটাকে আমরা বলবো ধ্রুব। যেমন এখানে ধরো এ এক্স আছে, এটা কিন্তু ধ্রুবপদ না। যদি এখানে শুধু এ থাকে তাহলে এই পদটাকে বলবো আমরা ধ্রুবপদ। কি বলবো? ধ্রুবপদ। আচ্ছা, এখন আসো রচনামূলকের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার 32 নাম্বার। 32 নাম্বারে আমাদের কি বলছে দেখি। 32 এটা হচ্ছে রচনামূলক। 32 নাম্বার রচনামূলকে আমাদের বলছে 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম পদ ও 22তম পদ দুটি পরস্পর সমান হলে, এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ দুটি পরস্পর সমান হলে পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে বইয়ের মধ্যে, রচনামূলক 32। এখন দেখো আমরা কি করব। তোমাদেরকে আমি প্রথমে কিন্তু এই জিনিসটা শিখাইছি। যদি বলে 21তম পদ, তাহলে আমরা কততম বের করবো? 21তম পদ সমান কি লিখতে পারি বলো? 21তম পদ সমান 20 + 1তম পদ। মনে আছে? বলছিলাম এই 20টা তাহলে এখানে কি আর, এই 20টা হবে এখানে আর, তাহলে আর + 1তম পদ। তো আর + 1তম পদের সূত্র কি জানি? অতএব আর + 1, এখানে আর হচ্ছে, দেখো এখানে আমি আর একটু বড় করেই দিই তোমাদের বোঝার জন্য। এখানে আর = কত? 20। তাহলে আর + 1তম পদ = NCR a⁴n - r x⁴r। সূত্র লিখলাম। এবার এখানে n এর মান কত আছে বলতো? 21 আছে, সরি 44 আছে, ভুল হচ্ছে আমাদের। n এর মান আছে কত? 44। nটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটা কত আছে? n এর মান আছে 44, তাহলে 44c। আর এর মান আমরা কত পাইলাম? 20। এখন 1 এর উপরে তুমি যদি পুরো পৃথিবী উঠায়া দাও, সে 1ই হবে। তো এখানে এর কোনো ভ্যালু থাকতেছে না, কারণ এখানে 1 এর উপরে তুমি যেইটাই দাও না কেন, n এর মান 44 - r এর মান 20, 1ই হয়ে যাবে, আর কোনো আর চেঞ্জ হবে না। এখন x⁴r, x এর জায়গায় xই আছে, এই জন্য x⁴r। আর এর ভ্যালু কত পাইছি? 20। তো এখান থেকে আমরা কি লিখব? x⁴20 44c20 একটা পাইলাম। তাহলে অনুরূপভাবে 22তম পদ কি হবে বলো তো? 22তম পদ = 21 + 1তম পদ। তাই হচ্ছে না? তাহলে এখানে আমরা শর্টকাটে লিখি, অতএব আর + 1তম পদ = NCR a⁴n - r x⁴r। তাহলে n এর মান এখানে কত বলো? এখানে মান কিন্তু এখানে n এর মান কিন্তু এখানেও 44ই থাকবে, n এর মান এখানে 44ই থাকবে। তার মানে একটা ম্যাথের ক্ষেত্রে n কনস্ট্যান্ট। আচ্ছা, আর এর জন্য আর এর মান এখানে আমরা কত পাইবো বলো? এই যে ভাঙাই নিছি কেন? আর এর মানের জন্যই তো ভাঙাই নিছি। তাছাড়া আমরা 22কে কেন 21 করতে যাব? এটা আর এর মানের জন্যই, আমরা তো প্রথমেই বললাম ভিডিওর। বা এখন দেখো এখানে তাহলে আর এর মান হচ্ছে 21, এর মান কত? এ হচ্ছে আমাদের প্রথম পদ, তাহলে এই প্রথম পদের মান 1, তাহলে 1⁴ 44 - 21 x⁴r এর মান হচ্ছে 21। এই যে আর এর মান এখানে, এই যে আর, এটা কিন্তু আর। আচ্ছা, এখন এটা সমান আমরা কি লিখতে পারি? 44c21 x⁴21। এখন প্রশ্নে কি বলছে দেখছো?
প্রশ্নে বলছে 21 ও 22তম পদ দুটি পরস্পর সমান হলে এক্স এর মান বের করো। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে 21তম পদ ইজ ইকুয়াল টু 22তম পদ। তাহলে এখানে 21তম পদ আমরা কত বের করলাম? এই যে 21তম পদ বের হয়েছে এক্স টু দি পাওয়ার 20 44c 20 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 21 44c 21। এই যে এখানে যেখানে পাইছি আমরা 22তম পদ বের করলাম। এখানে এটা হচ্ছে 21তম পদ আর এটা হলো 22তম পদ। এই দুইটা পদের মান আমরা দুই জায়গায় বসাই দিলাম। এখন দেখো এই পাশে আছে এক্স টু দি পাওয়ার 20, এই পাশে আছে এক্স টু দি পাওয়ার 21। তো কাটলে কয়টা এক্স থাকবে? এক পাশে একটা এক্স থাকবে না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু, আমরা এই জিনিসটাকে যদি এই পাশে পার করে দিই তাহলে কি হচ্ছে দেখো 44c 20 44c 21। এখানে এক্সের যে ভ্যালুটা আসবে সেটা হবে এক্সের মান কত? 7/8। এখানে এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 7/8। কীভাবে ক্যালকুলেশন করবা? ওপরে এনসি, এই যে আমাদের ক্যালকুলেটারে এনসি আর থাকে, এন এর মান তুলবা 44, তারপরে সি দিবা এবং আর এর মান তুলবা 20। একইভাবে নিচের ক্ষেত্রেও ভাগ দিয়ে 44c 21। তো তারপরেও যদি এটা ক্যালকুলেটারে উঠাইতে না পারো তাহলে তোমার ক্যালকুলেটারের ছবি উঠাইয়া, কোন ক্যালকুলেটার ব্যবহার করতেছো ছবি উঠাইয়া আমাদের ডিপ্লোমা টিউটর কমিউনিটি গ্রুপে এটা পোস্ট করবা, সেখান থেকে আমরা তোমাদেরকে শিখাইয়া দিব। তো এটাই হলো এখানের অ্যান্সার, এটা হলো এখানের অ্যান্সার। আচ্ছা, এই অধ্যায় থেকে আমাদের আর কি ম্যাথ করা লাগতে পারে? আমি কিন্তু তোমাদের একদম যে জিনিসগুলো আসে এবং বারবার আসতে দেখা যাচ্ছে সেই জিনিসগুলোই করাচ্ছি। তো তোমরা এর বেশি করার দরকার নাই, যেগুলো শুধু তোমাদের দাগাই দিব এগুলো করবা, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পাবা। তাহলে 32 নাম্বারটা করবা। আচ্ছা, 32 নাম্বার এইটাই যেটা আমি করে দিলাম, এটা 32 নাম্বার। এখন আমরা দেখি কত নাম্বার করা যায়, একটু অ্যানালাইজ করলেই বোঝা যাবে। আচ্ছা, তেমন কোনো প্রশ্ন আর দেখতেছি না। এখান থেকে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যে এক্স বর্জিত পদের মান বের করো এবং হচ্ছে তোমাদের দুইটা মান যদি সমান হয় তাহলে এক্স এর মান বের করো, এটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি দেখি যদি ইম্পর্টেন্ট ম্যাথ থাকে করাই দিব একবারে। আচ্ছা, তেমন ইম্পর্টেন্ট আর দেখতেছি না, বা ইম্পর্টেন্ট বলতে আমরা যে দুইটা নিয়ম, যে নিয়মগুলো ম্যাথটা করলাম এই নিয়মের মধ্যে সবগুলো ম্যাথ আছে। কিন্তু আরেকটা ম্যাথ আমরা করেই শেষ করব, সেটা হচ্ছে উদাহরণ 6 নাম্বার। মানে এই উদাহরণ নাম্বার যদি 6টা করি তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথই পারবা। এখানে দেখবা কিছু ইনভার্সের ম্যাথ আছে, ইনভার্স ফাংশনের ম্যাথ আছে, যেমন রচনামূলকে আছে এই প্রশ্নগুলো। দেখো রচনামূলকের লাস্টে আমাদের এই প্রশ্নটা আছে কয়েকটা, যেমন 52, 53, 54। তো এই জিনিসগুলা তোমাদের একটু টাফ মনে হবে, এই জন্য এই জিনিসগুলো আমি এই ভিডিওতে করতেছি না। আমরা এখন করব হচ্ছে উদাহরণ 6 নাম্বার। দেখো তোমরা বই বের করে উদাহরণ 6টা দেখো, তারপরে আমি শুরু করতেছি। আচ্ছা, উদাহরণ 6 নাম্বার কি বলছে তোমরা অবশ্যই মনে হয় বই বের করছো এতক্ষণে। উদাহরণ 6-এ বলা হয়েছে যে 2x² মাইনাস 1 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এই ম্যাথ এবং এক্স বর্জিত পদের যে ম্যাথটা করছি, দুইটা ম্যাথ হুবহু সেম, কোনো পার্থক্য নাই, শুধু মাঝখানে অল্প একটু চেঞ্জ হবে, সেটা আমি করে দিচ্ছি।
দেখো তাহলে আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে যেটা করব সেটা হলো 2x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 11 সলিউশন। আচ্ছা, এর r প্লাস 1 তম পদ বের করছিলাম না আমরা, এই r প্লাস 1 তম পদটাই আমরা বের করব এখন। দেখো তাহলে r প্লাস 1 তম পদটা কত হবে বলো তো। এখানে আমরা জানি NCr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে এখানে n এর মান আছে 11, c r এর মান এখানে নাই, এই জন্য শুধু r ই লিখব। এর জায়গায় আছে কে দেখো 2x স্কয়ার, তার উপরে n মাইনাস n এর মান তো আমাদের এখানে আছে, বসাই দিই 11 মাইনাস r এবং x টু দি পাওয়ার r, x এর জায়গায় তো আর অন্য কিছু আছে 1 মাইনাসটা মাইনাস যেটা থাকবে মাইনাস দিবা, দেওয়ার পরে 1 ডিভাইডেড বাই যেটা থাকবে 4x টু দি পাওয়ার এখানে r, তাহলে এখানে r দিয়ে দিলাম। এইমাত্র আমরা কিছুক্ষণ আগেই যেটা করলাম যে x বর্জিত পদ, সেই x বর্জিত পদ আর এটা মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে। দেখো আচ্ছা, এখন n 11 cr, তাহলে এইবারও কি হচ্ছে 11 মাইনাস rটা 2 এর উপরও যাবে এবং x স্কয়ারের উপরে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 11 মাইনাস r x টু দি পাওয়ার 11 দুগুণ কত হবে 22 মাইনাস 2r। এখন এইটার ক্ষেত্রে কি হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস 1কে আমরা r দিয়ে আলাদাভাবেই রাখলাম। এখন আমরা কি করব 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, 1 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। এখন এই 4কে যদি আমরা দেখো 4কে কি করতে পারি, 4কে 2 এর উপর 2 লিখতে পারি না, তাহলে কি হবে 2 স্কয়ার করলে 4ই হবে না, 4 হবে। এখন এই 4 এর উপর যদি r লিখি, লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার 2r, 2 টু দি পাওয়ার 2r লেখা যাবে। আচ্ছা, এখন দেখো এখন আমরা কি করব, আগের মতো করে 11cr থাকলো, এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা কি জানি পাওয়ার দ্বয় বিয়োগ হয়, তাহলে এখানে আছে 11 মাইনাস r, 11 মাইনাস r লিখলাম, ঠিক আছে, কিন্তু এই 2 এর পাওয়ার কত আছে 2r, যেহেতু ভাগ আছে এই জন্য মাইনাস এবং পাওয়ার হচ্ছে 2r, তাহলে এখানে 2 গেল, এই 2ও গেল। এখন x এ আসো, তাহলে x দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এই x কত 22 মাইনাস 2r, আর এটা যেহেতু নিচে আছে তাহলে এটাও হবে মাইনাস r, এবং এখানে কত হবে মাইনাস 1 টু দি পাওয়ার আর, এটা থাকবেই শেষ পর্যন্ত। তাহলে 11cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস 3r x টু দি পাওয়ার 22 মাইনাস 3r মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে কিন্তু একটা স্বাভাবিক কি বলে একটা আমাদের ইকুয়েশন ফালানোর মতো একটা পজিশনে আমরা নিয়ে আসছি। এটা করার কারণ কি, এতদূর কেন করলাম সেটা যদি প্রশ্ন করো তাহলে বলবো যে এখানে দেখো x আছে কয়টা, 2টা জায়গায়, এখানে আছে কয়টা জায়গায়, 2 জায়গায়, এখানে আছে 1 জায়গায়, এটাই কিন্তু শুধু আমরা মডিফাই করে লিখছি। আমরা এই ম্যাথ করার ক্ষেত্রে এবং x বর্জিত পদ নির্ণয় করার ক্ষেত্রে সব সময় চেষ্টা করব x যেন একটাই আসে, x যেন একটাতে আসে। তাহলে আমরা এখানে x কয়টাতে আনলাম, একটাতে। এখন দেখো বলছে যে x এর এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো, x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। তার মানে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি, আমরা এই বিস্তৃতিটাই ভাঙায় এটা করলাম না, তাহলে এখানে x এরও তো একটা পাওয়ার আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 22 মাইনাস 3r ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 7 লিখতে পারি না। আমাদের তো বলছে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে, তাহলে x টু দি পাওয়ার 7 এ আর কত আছে এটা বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা আরটা বের করার জন্য কি করব, উভয় পাশ থেকে x উঠে গেল, 22 মাইনাস 3r ইজ ইকুয়াল টু 7, তাহলে 3r ইজ ইকুয়াল টু 22 মাইনাস 7 ইজ ইকুয়াল টু, এখান থেকে r এর মান আমরা কত পাবো বলো, তাহলে 22 থেকে 7 বাদ দিলে 15, 15 ভাগ 3 করলে হবে আমাদের 5, আর এর মান আমাদের 5, হ্যাঁ ঠিক আছে, আর এর মান হবে 5। আচ্ছা, এখন এই যে এখানে শুধু মান বসাই দিলেই হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা মান বসাই দিই তাহলেই হয়ে যাবে।
ভিডিও কি হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আজকে মনে হয় সবথেকে বড় ক্লাস আমরা করতেছি এবং একটা ভিডিওর মধ্যে দিয়ে এটা শেষ করতেছি। হয়তো ভিডিওগুলো কাট করে দেব, কিন্তু একটা ভিডিওই করেই আমি এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি আজকে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখানে মান বসাইতে হবে, তাই না? তাহলে অতএব r+1 তম পদ বা x⁴ যুক্ত পদ। x⁴ এর সহগ লিখি 7 না, প্রথমে যখন দেখবা যে ক্ষেত্রে x⁴ এর সহগ বের করতে বলতেছে, তখন আমরা প্রথমে আগে r+1 তম পদটাই বের করব। তাহলে r এর মান বের করছি কত? 5। এখানে শুধু মানটা বসাই দিব আমরা। দেখো 11c5 2⁻11 - 3 × 5 11 - 3 × 5 ইন্টু x⁴ 22 - 3r। তাহলে x⁴ 22 - 3 ইন্টু আর এর মান কত পাইছি? 5 ইন্টু, দেখো এই যে খেলা এখানে ঘুরে গেছে। এই -1টা কেন রাখতেছি দেখছো? এখানে -1-এর উপরে 5 যখন আসলো তখন কিন্তু এটা আর প্লাস হবে না, এটা কিন্তু মাইনাসই থাকবে। এই জন্য মূলত এটা রাখছি আমরা। তাহলে এখানে কি হবে? 11c5 2⁻, মাইনাস মানে আসতেছে 11, আচ্ছা 3 5 15 না, তাহলে 2⁻ আমাদের এখানে কত আসবে? ও হো, আমরা কি করছি এখানে? ভুল করছি মনে হয় একটা। সেটা হলো, কই ভুল করলাম? আমাদের 2⁻11 - r হবে। ও আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, এটা ভুল হয় নাই, এইভাবে করলেও অ্যান্সার আসবে। তাহলে 11 - 3 × 5, তাইলে কত হবে? 3 3 3 5 15, 11 থেকে ধরো 11 - 15, তাহলে কত হবে? -4 হবে না? -4, সমস্যা নাই, এখানে -4 দিয়ে দাও, সেম জিনিস। আচ্ছা, -4 দিলাম। এবার এক্সের উপর কত আছে দেখো, 22 আর 15, তাহলে x⁴ ইন্টু এই যে -1-এর উপরে যখন 5 পড়তেছে তখন একটা মাইনাস আসতেছে, এই মাইনাসটা তোমরা দিয়ে নিবা সামনে। তাহলে এখন বলো x⁴ এর সহগ কত? এটা তো উঠাইছো, এটা মুছে দিলাম। তাহলে x⁴ এর সহগ মানে কি? x⁴ বাদে 7 বাদে এই পদের সাথে যা কিছু থাকবে সেটাই হলো x⁴ এর সহগ। তাহলে প্রথমে একটা মাইনাস আছে, মাইনাস দিলাম 11c5 × 2⁻⁻4। এটা ক্যালকুলেশন করলে তোমাদের মান আসবে -231/8। এটাই অ্যান্সার। তো এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো করলাম বা যতগুলো ম্যাথ করলাম, এই ম্যাথের বাইরে তোমার এই অধ্যায়ের জন্য কিছুই করতে হবে না। তুমি এই অধ্যায়ে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও বা এই অধ্যায় থেকে ম্যাথ আসলে যদি তুমি দিতে চাও, তাহলে যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলোই শুধু বারবার একটু পড়বা, প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যেখান থেকেই ম্যাথ দিক না কেন পারবা। আর চেষ্টা করবা ওই রিলেটেড ম্যাথগুলো করার। যেমন আমি তোমাদের এক্স বর্জিত পদ করাইলাম, বইয়ের মধ্যে যতগুলো এক্স বর্জিত পদ পাবা সবগুলো তোমরা করবা। তো আজকে দ্বিপদী অধ্যায়টাও আমরা শেষ করলাম। এরপর আমাদের শুরু হবে কি দেখো, এরপর আমাদের শুরু হবে হচ্ছে অন্তরীকরণ বা ক্যালকুলাস ফাংশন। আমাদের মনে হয় এই অধ্যায়টা মিডে নাই তোমাদের, তারপরে আমরা 3 নাম্বার অধ্যায় করে ফেললাম, আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ, মিডে এই অধ্যায় মনে হয় নাই,
তোমাদের মিডে আছে আংশিক ভগ্নাংশ সূচক ধারা, এরপরে ফাংশন সীমা, এই দুটো অধ্যায়ে থাকবে এবং অন্তরীকরণ থাকবে, সমস্যা নাই। ভেক্টর বীজগণিত আছে, ওটাও সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমরা 3টা শেষ করে ফেলছি, আমরা আগামী ক্লাস থেকে করব অন্তরীকরণ, ক্যালকুলাস অর্থাৎ আচ্ছা 4 অধ্যায় থেকে আমরা আবার শুরু করবো আগামী ক্লাস থেকে। তো আজকে যেটা করলাম এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা এবং সেখান থেকে সলভ করে নিবা, এবং পার্সোনালিও আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে সলভ করে নিতে পারো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।